দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। দিল্লিতে ওয়াপসির পরেই ইডির স্ক্যানারে দেব। দিল্লিতে তলব তারকা সাংসদকে। আর্থিক তছরূপ মামলায় অভিনেতা তৃণমূল সাংসদ দেবকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এর আগেও তাকে এই মামলায় ডেকে পাঠানো হয়েছিল। এবার সুজাত দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে দেবকে। গত কয়েকদিন ধরেই রাজনীতিতে দেবকে নিয়ে নানা গুঞ্জন চলছে, তবে সব জল্পনা উড়িয়ে রাজনৈতিক ময়দানে ফিরে এসেছেন তিনি। এরপরই তারকা সাংসদকে তলব করায় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সূত্রের খবর, আগামী 21শে ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সকাল 11টার মধ্যে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে ইডি। জানা গিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলায় তদন্তের সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। 21 তারিখ বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে অভিনেতাকে। এই মুহূর্তে ছবির কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত দেব। তাহলে কি তিনি হাজিরা দেবেন? এই প্রশ্নই উঠে আসছে। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ইডির তলবে নির্ধারিত সময়ে হাজিরা দেবেন ঘাটালের সাংসদ। তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর দেবেন তারকা সাংসদ দেব। আগেও বলেছেন, তদন্তের স্বার্থে তাকে যখনই ডাকা হবে তিনি হাজিরা দেবেন। তদন্তের সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এবারেও দেব জানিয়েছেন, একবার নয়, কেন্দ্রীয় এজেন্সি যতবার ডাকবে ততবারই হাজিরা দেবেন। গরু পাচার মামলায় এর আগে সিবিআই দেবকে তলব করেছিল। নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। অভিযোগ ছিল, গরু পাচারের টাকার লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন সাংসদ। এনামুল হককে চেনেন কিনা, কত টাকা লেনদেন হয়েছে, এই সমস্ত প্রশ্ন করা হয়েছিল। যদিও দেব বরাবর দাবি করেছেন কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নেই তিনি। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে দেবকে তলব করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে সাংসদ পদ ছাড়ার কথা জানান তিনি। বিধানসভা থেকে বেরিয়ে নিজেই সে কথা ঘোষণা করেন অভিনেত্রী মিমি। এও জানান, তিনি আর নতুন করে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। মুখ্যমন্ত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করলে তিনি তার লোকসভার অধ্যক্ষের কাছে পাঠাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে কি করবেন? এই প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, তাহলে ওই একই মাছ ভাত খেতে হবে। এদিন মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তৃতা করছেন, ঠিক তখনই তার ঘরে ঢোকেন মিমি। কিছুক্ষণ পর সেখানে আসেন তৃণমূলের 2 তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রী বক্তৃতা শেষ করার পর নিজের ঘরে এলে মিমি তাকে ইস্তফার কথা জানান। মুখ্যমন্ত্রী মিমি এবং বাকিদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তবে মিমির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে তিনি ফের প্রার্থী হবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সন্দেশখালী কাণ্ডের জন্য দায়ী আরএসএস, ইডি। বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি মমতার। ইডি পেটানো ঘটনার পর থেকেই অশান্ত হয়ে আসছে সন্দেশখালীর হাওড়া। তৃণমূলের গুন্ডা তথা সন্দেশখালীর বেতাস বাদশা শেখ শাহজাহান ফেরার হতেই মুখ খুলতে শুরু করেছে অত্যাচারিত মানুষজন। বিশেষ করে এলাকার মহিলারা যে অভিযোগ সামনে এনেছে তাতে শিহরিত গোটা রাজ্য। আর এবার সেই সন্দেশখালী নিয়েই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওখানে আগে ইডি ঢুকলো, এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে। কারো সমস্যা থাকতেই পারে, তার তদন্ত হবে, তা নয় আগেই কাকে কান নিয়ে পালালো বলে রব উঠলো আর এরাও দৌড়ালো। এখানেই থেমে থাকেননি বাংলার নেত্রী। সোজাসুজি আরএসএস এর নাম নিয়ে তিনি বলেন, ওখানে আরএসএস এর একটা বাসা আছে অনেক আগে থেকেই, সন্দেশখালী আজকের না। উল্লেখ্য, এর আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, সন্দেশখালীর ঘটনায় মদত রয়েছে বিজেপির। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সবটাই বঙ্গবিরোধী প্ররোচনা। যদিও শাসক দলের এই বক্তব্যে উত্তেজনা থামার নয়,
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালীর মহিলারা তাদের উপর হওয়া অত্যাচারের যে বর্ণনা দিয়েছে তা মিথ্যা ও সাজানো বলে মানতে নারাজ বাংলার আম জনতা। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর ছিল আম বাঙালির। তবে মুখ্যমন্ত্রী ও শাসক দলের উপর ওঠা অভিযোগ মানতে নারাজ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। এই দিন বিধানসভায় তিনি বলেন, সন্দেশখালীতে আরএসএসের একটা বাসা রয়েছে। 7 থেকে 8 বছর আগেও সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল। এমনিতেই ওটা দাঙ্গাপ্রবণ এলাকা, সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে। বহিরাগতরাই সন্দেশখালীতে এত গোলমাল পাকাচ্ছে। বাজেট 2024-25 শিক্ষায় গুরুত্ব জনজাতি কল্যাণ দপ্তরে। ত্রিপুরা বিধানসভার অধিবেশনে হতে পারে ঐতিহাসিক বড় সিদ্ধান্ত। কি বললেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। সামনেই রাজ্যের বাজেট অধিবেশন, সরকারের প্রতিটি দপ্তরে চলছে বাজেট প্রস্তাবের জন্য জোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অর্থমন্ত্রী এমনকি দপ্তরের শীর্ষ আধিকারিকদেরও নেওয়া খাওয়া প্রায় উবে যাওয়ার উপক্রম। আর এই পরিস্থিতিতে আজ দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা। খোদ যতটুকু খবর, এবার 2024-2025 অর্থ বছরে জনজাতি কল্যাণ দপ্তরের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পাহাড়ের শিক্ষার উপর। রাজ্যের প্রায় প্রতিটি জনজাতি ছাত্রাবাসের অবস্থা বেহাল, জল নেই, বিদ্যুৎ নেই, আবার কোথাও রান্নাঘর ভেঙে পড়েছে, শৌচাগার ব্যবহারের অযোগ্য। এমনও ছাত্রী আবাস রয়েছে যেখানে আবাসিক ছাত্রীদের জলের অভাবে, স্নানঘরের অভাবে ছাড়াই গিয়ে স্নান করতে হয়। এমনও ছাত্রাবাস রয়েছে বৃষ্টি আসলে ছাত্রদের নির্ঘুম রাত কাটাতে হয়। এই পরিস্থিতিতে এবার ছাত্রাবাসগুলোকে সংস্কার করার জন্য বাজেটে প্রস্তাব রাখা হবে। প্রস্তাব রাখা হয়েছে ছাত্রাবাসগুলোর জন্য নতুন করে 50 জন হোস্টেল সুপার নিয়োগ করার। হোস্টেলগুলোতে আবাসিক ছাত্রছাত্রীদের জন্য বর্তমানে দৈনিক 80 টাকা করে বরাদ্দ, এবার তা বৃদ্ধি করে 100 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষার পরেই গুরুত্ব দেওয়া হয়েছে জুমিয়াদের কর্মসংস্থানের উপর। কিভাবে জুমিয়াদের আর্থিক উন্নয়ন করা যায় এবং জুমিয়াদের স্থায়ী পুনর্বাসনের জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে এইবারে বাজেটে। তবে এটাও ঘটনা, বাজেট যে এবার ভোরমুখী তবে তা কিন্তু নিশ্চিত। আলোচনা চলছে জুমিয়াদের সমস্ত ঋণ যাতে মকুব করা যায়। প্রায় 1.5 কোটি টাকার প্রস্তাব রাখা হবে জনজাতি গরিব মহিলাদের জন্য সুতা বন্টনের জন্য। তার জন্য 600 বেনিফিশিয়ারি টার্গেট রাখা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজেট অফ বাংলা।